একটা কথা বলো তো অগ্নিমিত্রা। আমি বললাম, বলো। তুমি ঠিক কতজনের সঙ্গে বেড শেয়ার করেছো? চমকে উঠলাম। কি বলছে এসব সুজয়? মুখ দিয়ে নির্গত হলো কেবল একটি কথা, কি? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই কথাটা বলছি। না মানে আজকাল তো তুমি আমার কথা অমান্য করে বন্ধুদের গেট টুগেদারে যাওয়া শুরু করেছো, তাই তো প্রশ্নটা করছি, ঠিক কাদের কাদের সঙ্গে শুয়েছো? আপনি শুনছেন রাতের বৈঠকখানা। আজ আপনি শুনবেন প্রিয়াঙ্কা অধিকারীর লেখা অগ্নিমিত্রা। তবে আপনারা অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রাতের বৈঠকখানাকে। আর হ্যাঁ, আমাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আর ইনস্টা আইডি দেওয়া রইল। চন্দ্রমা শালিনী ইয়া মধু ইয়ামিনী না মিটিল আষাঢ়ে। চন্দ্রমা শালিনী ইয়া মধু ইয়ামিনী না মিটিল আষাঢ়ে। বাক্যটা বার দুয়েক আপন মনে আওড়ে নেয় মধুমিতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোন একটা উপন্যাসে যেন এই লেখাটা পড়েছিল সে। জানালার ঠিক সামনে বসে রয়েছে সে। তার দৃষ্টি আকাশের উজ্জ্বল এবং কলঙ্কিত চাঁদের দিকে। চন্দ্রমা আজ মুক্ত। আকাশপটের একেবারে উচ্চাসনে থেকে নিজের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। চাঁদের এই ঔজ্জ্বল্য মধুমিতাকে স্মরণ করিয়ে দেয় বঙ্কিম উপন্যাসে পড়া সেই লাইন। চাঁদের পানে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে সে। বড় ভালো, সুন্দর লাগছে। বিকেলের দিকে এই সুন্দর চাঁদটাকে ঢেকে ফেলেছিল দৈত্যের মতো কালো কালো মেঘ। মধুমিতা তো ভয়ই পেয়ে গিয়েছিল। মানুষটা বাইরে কাজে আছে, এর মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো আর রক্ষে থাকবে না। এখন মেঘ সরে যাওয়াতে মুক্ত চন্দ্রমাকে দু চোখ ভরে উপভোগ করছে মধুমিতা। ঘরের লাইটগুলোকে নিভিয়ে অন্ধকার করে রেখেছে সে। লাইটের আলোয় তার মন ভরছে না, প্রয়োজন চাঁদের আলো। চাঁদের আলো ঘরে প্রবেশ করে ঘরটাকে যথেষ্ট আলোকিত করেছে। প্রত্যন্ত গাঁয়ের মেয়ে মধুমিতা। গাঁয়ে থাকার দরুন সে প্রকৃতিকে দারুণভাবে অনুভব করেছে। চাঁদের পানে চেয়ে বহু বিনিদ্র রজনী অতিবাহিত করেছে। তারপর ধীরে ধীরে সময়ের চাকা ঘুরেছে। স্কুলের পাঠ চুকিয়ে সামনেরই এক কলেজে পড়াশোনা শেষ করে সে যোগ দিয়েছে একটা প্রেসে। সেখানে প্রুফ রিডার হিসেবে যোগ দিয়েছিল মধুমিতা। কর্মজীবনের চাকা ভালোই চলছিল তার। অফিসের এক কলিগ তার খুব ভালো বান্ধবী হয়ে উঠেছিল, নাম প্রিয়া। মধুমিতা প্রিয়ার সাথে একদিন এক মিউচুয়াল বন্ধুর পার্টিতে গিয়েছিল। সেখানেই তার দেখা হয়ে যায় তার মনের মানুষের সঙ্গে। হ্যাঁ, সেই মানুষটা যার সঙ্গে 7 পাকের বন্ধনে মধুমিতা আবদ্ধ হয়েছে। ঠিক তখনই ঢং ঢং করে শব্দটা বেজে উঠল। চমকে উঠল মধুমিতা। সামনে দেওয়ালের ঘড়ির দিকে দৃষ্টি গেল তার। রাত্রি 9টা বাজছে। আশপাশটা ক্রমশ নিস্তব্ধ হয়ে উঠেছে। উৎকণ্ঠায় প্রহর গুনতে থাকে মধুমিতা। কি ব্যাপার, এখনো সুজয় বাড়ি ফিরছে না কেন? তার মনের কোণে বারবার উঁকি দেয় একটা প্রশ্ন। ওর কোনো বিপদ হয়নি তো? পরক্ষণে সে নিজের মনকে প্রবোধ দেয় এই বলে, না না, একে অলক্ষণে কথা ভাবছি আমি। ওর কিছু হতে পারে না। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। দেহে যেন প্রাণ ফিরে পায় মধুমিতা। দৌড়ে গিয়ে দরজা খোলে সে। তার সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী সুজয়। উফ বাবা, এতক্ষণে তার উৎকণ্ঠার অবসান হলো। ভেতরে প্রবেশ করে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে সোফার ওপর রাখতে রাখতে সুজয় বলল, ব্যাপার কি মধুমিতা, মুখটা এমন শুকনো লাগছে কেন? মধুমিতা চুপ করে থাকে। এবার চিন্তিত মুখে সুজয় জিজ্ঞেস করে, কি হলো, চুপ করে আছো যে? সত্যি করে বলো তো, তুমি ঠিক আছো? শরীর টরীর
খারাপ হয়নি তো? সুজয়কে আর ধোঁয়াশায় রাখাটা ঠিক হবে না, এই ভেবেই মধুমিতা বেশ অভিমানী সুরে বলে ওঠে, সময়ের খেয়াল আছে? এত দেরি কেন করলে? আমার বুঝি চিন্তা হয় না? মুচকি হেসে সুজয় বলে, ওহ, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। একটু দেরিতে এসেছি বলে গিন্নির গোঁসা হয়েছে। তা বলি, সব দিন কি আর সমান যায়? একদিন কি দেরি হতে পারে না বলো? প্রতিবাদী সুরে বলে ওঠে মধুমিতা। না, হয় না। 9টা বাজে, রাস্তায় এমনিতেই শুনশান হয়ে গেছে। চিন্তা হয় না বলো? প্রায় প্রতিদিন খবরের কাগজগুলোতে পড়ি যে ছিনতাইবাজরা সব লুটপাট করে মানুষকে খুন করে চলে যাচ্ছে। চিন্তা হয় না বলো এসব পড়ে? তা তুমি কোন রাজকার্যে ব্যস্ত ছিলে শুনি? মৃদু হেসে সুজয় বলে, হ্যাঁ, কাজ তো একটা ছিল, মানে রাজকার্য বললে অন্যায় হবে না। ও, তার মানে আমাকে বলা যাবে না। আবার অভিমান ভরে বলে ওঠে মধুমিতা, একেবারে কোঁচ হয়ে বসে থাকে সোফায়। কি গো, তুমি অভিমান করলে বুঝি? বেশ, তবে মানভঞ্জনটা আমাকেই করতে হবে। আচ্ছা, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা। শেষের কথাটা শুনে চমকে সুজয়ের দিকে তাকায় মধুমিতা। তার হাতে রয়েছে একটা বাদামি রঙের মোড়ক। এটা কি? আরে খুলেই দেখো না, না দেখলে কি করে বুঝবে? বাদামি মোড়কটা খুলতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে মধুমিতা। একটা গয়নার বাক্স। বাক্সটা খুলতেই সে দেখে তার ভেতরে শোভা পাচ্ছে বেশ কারুকার্য করা একটা নেকলেস। আমার বন্ধু অখিলেশ, তাকে চেনো নিশ্চয়ই। আমাদের বিয়ের সময় দায়িত্ব নিয়ে সব কাজ সেই করেছিল। তা সে একটা সোনার দোকানে কাজ করে, ওকেই এই নেকলেসের অর্ডারটা দিয়েছিলাম। অফিস থেকে সোজা ওর বাড়িতে গিয়েছিলাম নেকলেসটা নিয়ে আসতে। তারপর যা হয়, কথায় কথায় কখন যে অনেক সময় হয়ে গেল বুঝতেই পারিনি। এক দৃষ্টে সুজয়ের পানে চেয়ে থাকে মধুমিতা। আনন্দে আপ্লুত সে। তার জন্য সেই নেকলেসটা কিনেছে। কি পছন্দ হয়েছে? মাথা নেড়ে মধুমিতা বলে, খুব। সুজয় ব্যানার্জি। মাত্র কয়েক মাস হলো মধুমিতাকে বিয়ে করেছে সে। তবে সুজয়ের দ্বিতীয় স্ত্রী মধুমিতা। প্রথম স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়াতে পাকাপাকিভাবে বিচ্ছেদ না করেই চলে যায়। এই কয়েক মাসেই মধুমিতার বিবাহিত জীবনটাকে রঙিন করে রাঙিয়েছে তার স্বামী। স্ত্রীকে খুশি রাখতে কোনো ত্রুটি রাখেনি সুজয়। মধুমিতা বুঝতে পারে প্রথম স্ত্রী চলে যাওয়াতেই হয়তো তার প্রতি সুজয়ের যত্নের এই আধিক্য। সুজয়কেও যেন মায়ার বাঁধনে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে রেখেছে মধুমিতার মায়াময় নারীসত্তা। যেন দুজনের মাঝে চলছে ভালোবাসার এক মিষ্টি প্রতিযোগিতা। কার ভালোবাসার পাল্লা যে কত ভারী তা যেন বাটখারা দিয়ে পরিমাপ করলেও পরিমাণের কোনো ব্যত্যয় ঘটবে না কোনোভাবেই। এত কিছুর মাঝেও কিছু একটা অতিপ্রাকৃত অনুভূতি যেন মাঝে মাঝে নাড়িয়ে দিয়ে যায় মধুমিতাকে। সুজয়ের বানানো নতুন বাড়িতে নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছে মধুমিতা। এই ফ্ল্যাট বাড়িতে আসার আগেই সুজয়ের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তাই প্রথম স্ত্রীর স্পর্শ না থাকায় মধুমিতা এই ফ্ল্যাটটাতে কেমন একটা আরাম বোধ করে। কিন্তু যত বিপত্তি ওই গেস্ট রুমটাকে নিয়ে। এই রুমটাই যেন এক আকাশ স্বস্তির মাঝে এক টুকরো অস্বস্তির উপস্থিতি। অজ্ঞাত কারণে বিয়ের প্রথম থেকেই এই রুমটায় এলে মধুমিতা যেন কোনোভাবেই টিকতে পারে না। সুজয়ের বাবা মা নেই, কোনো আত্মীয় স্বজনও এ বাড়িতে আসে না। কাজেই এই গেস্ট রুমটাকে ছোটখাটো একটা লাইব্রেরি বানিয়েছে সে। গ্রন্থকিট সুজয়ের নানা দেশের নানা লেখকের বইয়ে ঠাসা কাঁচে ঘেরা ছাদস্পর্শী আলমারিটাকে অসামঞ্জস্যভাবে বিভক্ত করেছে একটা পিলার। এই পিলারটাই যেন অসহ্য অনুভূতিকে প্রগাঢ় করতে বদ্ধপরিকর।
অথচ এই পুরো বাড়িটাতে এই রুমটা সুজয়ের সবচেয়ে পছন্দের। ছুটির দিনগুলোতে সুজয় খুব করে চায় মধুমিতার সাথে গল্প করতে করতে এই রুমে বসে আড্ডা দিতে, কিন্তু এখানে কয়েক ঘন্টা কিংবা কয়েক মিনিট তো দূরে থাক, কয়েক সেকেন্ডের জন্য এসে দাঁড়ালেও মধুমিতার সারা শরীর যেন অবশ হয়ে আসতে শুরু করে। এই অস্বস্তিকর বিষয়টা কিছুতেই সুজয়কে বোঝাতে পারে না মধুমিতা। বই পড়তে ইচ্ছা হলেও কোনো রকমে বই নিয়ে এখান থেকে পালাতে পারলেই যেন সে বাঁচে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? মধুমিতা এ সংসারে তো আর শীতের পাখি নয় যে আসবে আর চলে যাবে আবার। এটা তার নিজের বাড়ি, নিজের সংসার। নিজের বাড়িতে যদি স্বস্তি নিয়ে না থাকতে পারে তাহলে চলবে কি করে? এই ভাবনাতেই মধুমিতা ডুবে থাকে। অনেক ভেবে সে একটা উপায় বার করেছে। এই বেখাপ্পা পিলারটায় একটা বড় আয়না কিনে টাঙিয়েছে সে, যাতে এই বইয়ের আলমারির সামনে এসে দাঁড়ালে তার নিজের প্রতিচ্ছবির নিচে চাপা পড়ে যায় এই পরগাছা তুল্য থামের অসামঞ্জস্যতা। সেই রাতেই মধুমিতা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল দুপুরের খাবার খেয়ে লাইব্রেরি থেকে একটা বই আনতে গিয়েছে সে। বেশ খানিকটা সময় নিয়েই প্রিয় একজন লেখকের একখানি বই খুঁজে বের করেছে মধুমিতা। বইটা নিয়ে সে লাইব্রেরি থেকে প্রস্থান করার উদ্দেশ্যে কয়েক পা বাড়ালো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে পিছন থেকে অস্ফুট স্বরে ডাকছে, মধুমিতা, মধুমিতা। পিছন ফিরে তাকালো মধুমিতা। কাউকেই সে দেখতে পেল না। সামনে ফিরে পুনরায় লাইব্রেরি থেকে বাইরের দিকে পা বাড়ালো। এক পা এগোতেই আবার সেই ডাক তার কানে ভেসে এলো। খুব ক্ষীণ স্বরে কেউ যেন বলে উঠল, মধুমিতা, মধুমিতা। না, এবার আর কোনোভাবেই শুনতে ভুল হলো না মধুমিতার। সে থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতেই সে দেখল একটা নারী অবয়ব। অবয়বটিকে দেখে আচমকাই মধুমিতার হাত থেকে বইটা পড়ে যায়। কিন্তু এ কি করে সম্ভব? চমকে ওঠে মধুমিতা। নিজের চোখ দুটোকে হাত দিয়ে ডলে নেয় সে। না 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 না, কোনোভাবেই তার দেখতে কোনো ভুল হচ্ছে না। আয়নার সামনে দাঁড়ালে তবেই একটা মানুষের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু এই অবয়বটা কিভাবে সে দেখতে পাচ্ছে? হাজার হাজার প্রশ্ন ভিড় করে আসে মধুমিতার মনে। কোনো প্রশ্নের কুল কিনারা পেল না মধুমিতা। ভয়ে পেয়ে লাইব্রেরি থেকে এক ছুটে বেরিয়ে যেতে চায় সে, কিন্তু আবারও সেই ডাক দিল আয়নার ভেতরে থাকা সেই নারীর অবয়বটি। পিলারে সদ্য লাগানো আয়নার ভেতর থেকে আকুল হয়ে মধুমিতাকে ডাকছে হাজার বছরের বন্দি দশা থেকে মুক্তির আশায়। ঠিক এই মুহূর্তেই ঘুম ভেঙে গেল মধুমিতার। যে পিলারে তার এত অস্বস্তি, সেটা নিয়ে এই বিভৎস স্বপ্নটা যেন গোদের ওপর বিষ ফোড়া। এবার মধুমিতা ভাবল, না, এই গেস্ট রুম, এই থাম, এসব নিয়ে বড্ড বেশি মাথামাতি করে ফেলেছি আমি। এভাবে চলতে থাকলে আমার নিজের বাড়ি, নিজের সংসার কোনো কিছুই আর আমার থাকবে না। আমি তো নিজের ইচ্ছায় ভালোবেসে সুজয়কে বিয়ে করেছি। এটা আমার প্রথম বিয়ে ঠিকই, কিন্তু সুজয়ের দ্বিতীয় বিয়ে বলেই আত্মীয় স্বজনরা নানা রকম নেতিবাচক মন্তব্য করেছিল। তাই হয়তো আমার অবচেতন মনে ওসব নিয়ে অতিরিক্ত ভাবনা আসছে। আমাকে এবার ভুলে যেতে হবে অতীতের সব। আজ থেকে আমাকে ভাবতে হবে আমি সুজয়ের বর্তমান, আমি ওর ভবিষ্যৎ, আর ওর অতীত কি আমি জানি না। ব্যাস, কাল থেকে আমার নতুন সংসার আমি আবার নতুন করে গোছাবো। এভাবে আর চলতে দেওয়া যায় না। সুজয়কে স্বপ্নের কথাটা বলে আর অযথা অস্বস্তি বাড়াতে চাইল না সে। পাছে সুজয় ভাবে যে সে হয়তো এই সংসারটাকে কোনোভাবেই আপন করে নিতে পারছে না। পরদিন থেকে মধুমিতা নিজেকে এটাই বিশ্বাস করাতে শুরু করলো যে সুজয়ের জীবনে সেই প্রথম নারী, আর তার সাথে এটাই তার প্রথম সংসার। আজ মধুমিতা প্রথমে পুরো বিকেলটা একা একা গেস্ট রুমে বসে বই পড়ে কাটালো।
সত্যি তার আজ আগের মতো আর অস্বস্তি লাগছে না। কিন্তু কেন? প্রশ্নটা এক মুহূর্তের জন্য মাথায় এলেও পর মুহূর্তে সে নিজেই মনে মনে মুচকি হাসল আর ভাবল, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। প্রবাদটি যথার্থই বলে লোকে। সারাদিন সে সংসারের টুকিটাকি কাজ করেই কাটিয়ে দিল। নিজের সাথে নিজের দ্বন্দ্বযুদ্ধ কাটিয়ে ওঠার প্রয়াসে আজ যেন সে হঠাৎ করেই এই সংসারকে আরও বেশি আপন করে নিয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো সুজয়। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে সুজয় মধুমিতাকে বলল, একটা বড় ঝামেলায় পড়ে গেলাম জানো। ঝামেলা? কিসের ঝামেলা? কপালে হাত ঠেকিয়ে ভ্রু কুঁচকে নীরব হয়ে বসে থাকে সুজয়। মধুমিতা পুনরায় জিজ্ঞেস করল, কি গো, কিসের ঝামেলা বললে না যে? কি আর বলি বলো তো? কি বলি মানেটা কি? যেটা হয়েছে অবশ্যই সেটাই বলবে। ভাবছি কি করে বলবো তোমায়, আমারও যে চিন্তা হচ্ছে। কি হয়েছে যদি না বলো আমি কি করে বুঝবো বলো তো? ওসব চিন্তা টিন্তা সাইডে রেখে এখন বলো দেখি কি ঝামেলা হয়েছে। হাসপাতালে কাজের চাপটা খুব বেড়েছে। ক্যাম্পের জন্য কাল আমায় বাইরে যেতে হবে। এ তো ভালো কথা। এই ধরনের ক্যাম্পে যেতে তোমার তো ভালোই লাগে। এখানে আবার ঝামেলার কি আছে? আছে গো, একদিনের ব্যাপার হলে ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা 3 দিনের। স্ত্রীকেও নিয়ে যাওয়া যাবে না। এতে ঝামেলা কিসের? ও মা, ঝামেলা না, তুমি এই বাড়িতে একেবারেই নতুন, তার উপর এই বিল্ডিংয়ে কাউকেই চেনো না। কোনো বিপদ আপদ হলে কি করবে তুমি? এটা কোনো ঝামেলা হলো সুজয়? আমি একা থাকতে মোটেও ভয় পাই না। আর তাছাড়া আমার সংসারে আমি নতুন হব কেন? কাউকে চিনি না তো কি হয়েছে, কাল গিয়ে সবাইকে চিনে নেব। এসব নিয়ে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না, বুঝলে? শোনো, তুমি বরং কাল ভোরেই গাজীপুরে তোমার বাবার বাড়ি গিয়ে কদিন থেকে আসো। মধুমিতার কথা শুনে উত্তর দিল সুজয়, আচ্ছা, তুমি কি পাগল হলে বলো তো? এটা তো আমার নিজের সংসার। সংসার ছেড়ে যাব কেন বলো তো? আর তাছাড়া আমার যেতেও ভালো লাগে না। তাহলে কি করবে? তুমি এত ভেবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার একটা কথা শোনো। বলো। এটা তো তোমার জীবনের শেষ ট্যুর নয়, তোমাকে তো প্রায়ই এমন ট্যুরে যেতে হয়। আমি কি 2 দিন পরপরই বাবার বাড়ি যেতে পারবো? আমাকে তো একা একা থাকতে অভ্যস্ত হতে হবে, তাই না? তুমি নিশ্চিন্তে চাও আমি যদি একা থাকতে না পারি তাহলে টিকিট কেটে সোজা বাবার বাড়ি চলে যাব। খুশি? সত্যি বলছো তো? হ্যাঁ বাবা, সত্যি বলছি। মধুমিতার মুখে কথাটা শুনে কিছুটা স্বস্তি পেল সুজয়। পরদিন খুব ভোরে মধুমিতা বিছানা ছেড়ে উঠে পড়ে। তারপর রান্নাঘরে গিয়ে সুজয়ের জন্য বেশ কিছু খাবার বানিয়ে টিফিন ক্যারিয়ারে করে ভরে দেয়। ভোরেই রওনা দেয় তার ক্যাম্পাসের উদ্দেশ্যে। আজ আর তেমন কোনো কাজ নেই। মধুমিতা সারাদিনটা তাহলে কাটাবে কিভাবে, এটাই ভাবতে থাকে। সংসারে আজ তেমন কোনো কাজের চাপ নেই। অন্য সময় সুজয় যেহেতু থাকে, তাই বাইরে একা বা বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে যাওয়ার কোনো সুযোগ হয় না। তাদের সাথে যোগাযোগের একটাই পথ হলো ফোন। তাই আর দেরি না করে প্রিয়ার সাথে বেরিয়ে পড়বে ভেবে প্রিয় বান্ধবী প্রিয়ার সাথে সারাটা দিন হই হই করে ঘুরে বেড়ালো মধুমিতা। বাড়ি ফিরল সন্ধ্যার দিকে। ছোটবেলা থেকেই বেশ সাহসী স্বভাবের হওয়ায় এই 3 বেডের ফ্ল্যাটটাতে একা রাত্রিযাপন করতে তেমন কোনো অসুবিধা হলো না তার। সিনেমাখোর মধুমিতা একটা সিনেমা দেখতে দেখতেই গভীর ঘুমে তলিয়ে গেল। ঘড়িতে রাত তখন 3:15। অকস্মাৎ উদ্ভ্রান্তের মতো ঘুম থেকে জেগে উঠল সে। এসির মধ্যেও ঘেমে নিয়ে একাকার। আবারও স্বপ্ন। না, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। সেই ভয়াবহ দুঃস্বপ্ন। একা এই ফ্ল্যাটে গভীর রাতে প্রচণ্ড ভয়ে মধুমিতার প্রাণ ওষ্ঠাগত।
কারণ সে হুবহু সেই স্বপ্নটাই আবার দেখেছে, যে গেস্ট রুমে থামের ভেতর থেকে সেই নারী অবয়ব তাকে হাতছানি দিয়ে ডাকছে বন্দিশালা থেকে মুক্তির প্রত্যাশায়। অবয়বটি আগের থেকে আরো বেশি উদ্বিগ্ন হয়ে ডাকছে তাকে, মধুমিতা, মধুমিতা, দাও দাও আমায় মুক্তি দাও মধুমিতা, মধুমিতা, আমি বদ্ধ কোটরের বাইরে যেতে চাই মধুমিতা। ভীষণ ভয় পেয়ে গেল মধুমিতা। রুমে এসি চললেও দর করে ঘামতে থাকলো সে। এর আগে কখনো এমন অধিক মাত্রায় ভয় সে পায়নি। অনেক রাত একা একা সে বাড়িতে কাটিয়েছে, কিন্তু কোনোদিনও তার এমন অনুভূতি তো হয়নি। এই ফ্ল্যাটটিতে আসার পর থেকেই, মূলত এই স্বপ্নগুলো দেখার পর, নিজের ভেতরে ভেতরেই সে মরে যাচ্ছে। বিছানার পাশে থাকা ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে মুড়িয়ে দিয়ে চুপটি করে শুয়ে রইল মধুমিতা। কোনো নড়াচড়া করল না। শুয়ে শুয়ে ভাবতে থাকলো, কালই আমি চলে যাব। এভাবে আমি আর এখানে থাকতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যাব কোথায়? বাবার বাড়ি। সেখানে গেলে তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, প্রিয়ার বাড়ি। কাল সকাল হলেই প্রিয়ার বাড়ি চলে যাব। প্রিয়া এই 3টে দিন ওর বাড়িতে থাকার জন্য কত করে বলেছিল। তখনই যদি রাজি হয়ে যেতাম, তাহলে আজ এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের শিকার হতে হতো না। যাকে, কাল সকাল হলে প্রিয়ার বাড়ি রওনা দেব। তখন নিজের বেশি বোঝার জন্য নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে মধুমিতার। বাকি রাতটা আর ঘুম হলো না। ভোরের দিকে এপাশ ওপাশ করতে করতেই কানে ভেসে এলো ফজরের আজানের শব্দ। মধুমিতা ভেবেছিল সকাল সকালই প্রিয়ার বাড়ি চলে যাবে, কিন্তু ভোরের আলো ফুটতেই ভয় যেন হুট করে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গেল। তাই সে ভাবল বিকেলেই যাবে বন্ধুর বাড়ি। আজ বরং সে বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটের সবার সাথে পরিচয় করবে। সুজয় থাকলে রান্নাবান্নার ঝামেলায় তো আর কোথাও যাওয়ার সময়ই হয় না। আজ যেহেতু কাজ নেই, তাই আজই এই বিল্ডিংয়ের বাকিদের সাথে আলাপ করতে চায় মধুমিতা। 5 তলা বিল্ডিংয়ের নিচের তলাটা পুরোটাই গ্যারেজ। মধুমিতা প্রথমে গেল দোতলায় এক ভদ্র মহিলার ঘরে। কলিং বেল টিপতেই সহাস্যে দরজা খুললেন 40ার্ধ সেই ভদ্র মহিলা। আমি মধুমিতা ব্যানার্জি, সুজয় ব্যানার্জির স্ত্রী। এসো এসো, ভেতরে এসো। মধুমিতাকে দেখে খুব খুশি হলেন তিনি এ বাড়ির জমির মালিক। জমিটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেওয়ায় তিনি এই বিল্ডিংয়ের 3টে ফ্ল্যাট পেয়েছেন। ভদ্রমহিলা খুবই অতিথিপরায়ণ। তিনি সাগ্রহে মধুমিতাকে ভেতরে এনে সোফায় বসালেন। তুমি প্রথমবার এলে, চা কফি চলে তো? এমা, না না, আপনাকে ব্যস্ত হতে হবে না। কেন ব্যস্ত হব না শুনি? তুমি প্রথমবার আমার ফ্ল্যাটে এলে, তোমায় কিছু না দেই এমনটা হয় কি করে? ভদ্রমহিলা চলে গেলেন রান্নাঘরে। মিনিট 10 পর তিনি ফিরে এলেন একটা ট্রে নিয়ে। ট্রেতে রয়েছে 2 কাপ চা আর 2 প্লেট কেক। চা কেক সহযোগে দুজনের আলাপচারিতা চলল। ভদ্রমহিলার নাম রমলা দে। স্বামী মারা গেছে বছর 4 আগে। ছেলে আশিস দে চাকরি সূত্রে রাজ্যের বাইরে। পুরো বাড়িটা ঘুরে দেখালেন তিনি। বাসা দেখতে দেখতে হঠাৎ মধুমিতার চোখ আটকে গেল গেস্ট রুমের ঠিক সেই জায়গাটায়। আশ্চর্যের বিষয়, সেই জায়গাটা একেবারেই সমান, কোনো পিলারের চিহ্ন মাত্র নেই সেখানে। মধুমিতা বাধ্য হয়ে ওনাকে প্রশ্ন করে ফেলল শেষমেশ। আচ্ছা, এই জায়গাটায় কোনো কোনো পিলার নেই কেন? আমাদের ফ্ল্যাটে তো এখানে ঠিক এই জায়গাটায় পিলার রয়েছে। পিলার? কি বলছো মধুমিতা? পিলার আসবে কোত্থেকে? এখানে আমার ফ্ল্যাট 3টা, একটাতেও তো এখানে কোনো পিলার নেই, বাকিগুলোতেও থাকার কথা না। ভীষণ অবাক হলো মধুমিতা। আর কোনো কথা সে বলল না।
বরং ওনার সাথে হাসি বিনিময় করে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। ভদ্রমহিলার বাকি ফ্ল্যাট দুটো বাদে অন্য দুটো ফ্ল্যাটে পরিচিত হওয়ার ছুতোয় পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখল মধুমিতা। সত্যিই তো কোনো ফ্ল্যাটেই ওই অদ্ভুত আকার পিলারটা নেই। বাসায় ফিরে মধুমিতা আর এক মুহূর্তও দেরি করে না। পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একজন রাজমিস্ত্রিকে ডেকে পাঠায় দারোয়ানকে দিয়ে। অনুমতি দেয় পিলার ভাঙার। দারোয়ান একবার জিজ্ঞেস করে, ম্যাডাম বলছি হঠাৎ কি হলো? মানে স্যার তো এখন নেই। তাতে কি হয়েছে? আমি তো বলছি পিলারটা ভাঙা হোক। পিলার ভাঙার কাজ শুরু হলো। কেন এই পিলারকে নিয়ে ওর মনে এত অস্বস্তি? কী কারণে সে একই স্বপ্ন পরপর দুবার দেখল? কি রহস্য লুকিয়ে আছে এই পিলারের মাঝে? এই সব প্রশ্নের উত্তর মধুমিতাকে জানতেই হবে আজ। খুব বেশি সময় লাগলো না। আনাড়ি হাতের ইটের গাঁথুনি ভাঙতে খুব বেশি বেগ পেতে হলো না অভিজ্ঞ রাজমিস্ত্রিকে। সহসা একটা চিৎকার করে উঠল রাজমিস্ত্রি, ও মাগো, ও মাগো! এই বলে ছিটকে সরে গেল মধুমিতার দিকে। মধুমিতাও স্তম্ভিত, আতঙ্কিত। পিলারের অন্ধকারাচ্ছন্ন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা নরকঙ্কাল। নরকঙ্কালটার অনামিকায় আটকে থাকা হীরের আংটিটা খুব চেনা লাগলো মধুমিতার। বিড়বিড় করে মধুমিতা বলল, আংটিটা কোথায় যেন দেখেছি। কোথায় কোথায় দূর, কিছুতেই মনে করতে পারছি না। সহসা তার দৃষ্টি গেল কাবার্ডের দিকে। সেখানে অতি যত্নে রাখা রয়েছে একটা ছবি। প্রথম স্ত্রীর সাথে সুজয়ের ফ্রেমবন্দি এক মায়াময় ছবি। সুজয়ের স্ত্রীর হাতের আংটির সাথে হুবহু মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবিকল মিলে যাচ্ছে কঙ্কালের হাতের সেই আংটিটা। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। উপস্থিত দারোয়ান, মিস্ত্রি প্রত্যেকের মধ্যে ভয়ের একটা কালো মেঘ পঞ্জীভূত হলো। পুরো বিল্ডিংটা জুড়ে হই হই কাণ্ড ছেয়ে গেল। খানিক মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়ির হর্ন বেজে উঠল মধুমিতার বিল্ডিংয়ের সামনে। পুলিশ অফিসার এসে বললেন, এখানে মধুমিতা ব্যানার্জি কে আছেন? কান্নার সুরে বলে উঠল মধুমিতা, আমি আপনাকে কল করেছিলাম স্যার। তৈরি হলো কেস ফাইল। কঙ্কালটিকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাওয়ার আদেশ দিলেন অফিসার। সাদা জামা পরা দুজন ব্যক্তি স্ট্রেচারে করে কঙ্কালটিকে তুলে নিয়ে গেল। আপনি কঙ্কালটা পেলেন কিভাবে মিসেস ব্যানার্জি? পিলার ভাঙার ঘটনাটা সবিস্তারে বিশ্লেষণ করল মধুমিতা। পর মুহূর্তেই যে প্রশ্নটি অফিসার করলেন তার জন্য কোনো যুক্তিযুক্ত উত্তর মধুমিতা খুঁজে পেল না। একটা কথা বলুন মিসেস ব্যানার্জি, পিলারের ভেতর যে কঙ্কাল আছে এই কথাটা আপনি জানলেন কিভাবে? তাছাড়া আমার অভিজ্ঞতা থেকে কঙ্কালটি দেখে যতদূর মনে হয় কঙ্কালটি বেশ পুরনো, কারণ এরকম কঙ্কাল হতে বেশ সময় লাগে। আর বাকি তথ্য ইনভেস্টিগেশনের পরেই বুঝতে পারবো। কিন্তু আপনি কিভাবে জানলেন এই কঙ্কালটির বিষয়? চুপ করে দাঁড়িয়ে থাকে মধুমিতা। সে যদি তার স্বপ্নের কথা বলে তা সেটা কেউই বিশ্বাস করবে না এবং বৈজ্ঞানিকভাবে সম্মতিও দেবে না। তাই সে কথাটা একটু ঘুরিয়েই বলল, আসলে বেশ কিছুদিন ধরে আমি এই পিলারটাকে নিয়ে ভীষণ অস্বস্তিতে ভুগছিলাম। নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেটা স্বাভাবিকভাবে মেনে নিতে একটু কষ্ট হচ্ছিল। তাই আচমকাই ঠিক করলাম পিলারটা ভেঙে ফেলবো। তারপরে যা ঘটেছে তা সর্বসম্মুখেই ঘটেছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। আর এই কঙ্কালটা সম্পর্কে তো কোনো তথ্যই আমি দিতে পারবো না। এ বিষয়ে আমি কিছু জানি না। জানি না বলে তো হবে না ম্যাডাম। আপনার বাড়িতে, আপনার ফ্ল্যাটে এরকম একটা ঘটনা ঘটেছে, এর জন্য জবাবদিহি তো আপনাকেই করতে হবে। বিশ্বাস করুন অফিসার, আমি কয়েক মাস আগেই এই ফ্ল্যাটে উঠেছি, তাই এই কঙ্কাল সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এই ফ্ল্যাটটি কার নামে আছে?
ফ্ল্যাটের কিছু মানুষ সামনেই দাঁড়িয়েছিল। তাদের মধ্যে থেকে একজন লোক বলে উঠলেন, এই ফ্ল্যাটটি তো সুজয় ব্যানার্জির নামে আছে। কয়েক বছর আগে ফ্ল্যাটটা উনি কিনেছিলেন, কিন্তু থাকতো না। কাজের চাপে বাইরেই বেশি সময় কেটে যেত। আর ম্যাডাম তো বিয়ে করে কয়েক মাস হলো এইখানে এসেছেন। বেশ, সকলের স্টেটমেন্ট অনুযায়ী মিসেস ব্যানার্জি কয়েক মাস আগেই এসেছেন। তাহলে তো সুজয়বাবুকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। কোথায় তিনি? উনি কর্মসূত্রে কয়েকদিনের জন্য একটু বাইরে গেছেন। এই সময় বাইরে থাকার চেয়ে এখানে ফিরে আসাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি বরং সুজয়বাবুর যোগাযোগ নাম্বারটা আমাকে দিন, আমরাই ওনাকে খবর পাঠাচ্ছি। সারাদিনের ক্যাম্পের কাজে বড়ই ক্লান্ত সুজয়। বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে শুরু করল সে। ঠান্ডা জলের স্রোত তার গরম শরীরের ওপর দিয়ে বয়ে চলেছে, তাও যেন শরীরের ভেতর গরম কিছুতেই কমছে না। হঠাৎ পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। আঁতকে উঠল সে, চিৎকার করে বলে উঠল, কে কে কে? ছাড়ুন, ছাড়ুন আমায়। পিছনে ফিরে কাউকে দেখতে পেল না সুজয়। সে ভাবতে থাকে সারাদিনের প্রচণ্ড গরম ও কাজের চাপে মাথা আর শরীরে হয়তো এমন অনুভূতি হলো। কিন্তু সেই স্পর্শটা তার খুব চেনা। এটা যে কোন নারী শরীরের তা বুঝতে বাকি রইল না সুজয়ের। সুজয় তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে চলে আসে। হোটেলের ঘরে ঢুকতেই কয়েক বছর আগের খুব মিষ্টি পরিচিত একটা গন্ধ তার নাকে এলো। মিষ্টি এই সুবাস সুজয়ের অজানা নয়। এটা তো একটা পারফিউমের গন্ধ, তারই পছন্দের একটা লেডিস পারফিউম। তার মন যেন ফিরে গেল তার ঠিক 3 বছর আগের জীবনে, যেখানে মধুমিতা ছিল না, ছিল এক অন্য নারী। সেই নারীর কথা এই মুহূর্তে বারবার মনে পড়ছে এই গন্ধটা পাওয়ার পর। সেই গন্ধ, সেই স্পর্শ, সবকিছু, হ্যাঁ সবকিছুই তার, যেন সেই নারীর। ভ্রু কুঁচকে সুজয় মনে মনে ভাবল, সেই গন্ধ, এখানে আসা তো সম্ভব নয়। এটা হ্যাঁ তাই, এটা হয়তো আমার মনের ভুল। মনের মধ্যে চাপা ভয় থেকেই হয়তো এমনটা হচ্ছে, কিন্তু এর আগে তো কখনো এমন অনুভূতি হয়নি। নিজের মতো যুক্তি খাটিয়ে বিষয়টাকে উড়িয়ে দিল সুজয়। রাতের খাওয়ার শেষ করে হোটেলের রুমের আলো বন্ধ করে বিছানায় শুতে গেল সে। আজ সারাদিন ধরে অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে, তাই 2 চোখ জুড়িয়ে ঘুম আসতে দেরি হলো না তার। রাত্রি তখন কত খেয়াল নেই তার। সুজয়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মধুমিতার নাম। চিন্তিত মনে কলটা রিসিভ করে ফোনটা কানে দিল সুজয়। হ্যাঁ মধুমিতা, বলো। ফোনের ওপাশ থেকে মধুমিতা বলে উঠল, হ্যালো সুজয়, কোথায় তুমি? আশ্চর্য হয়ে সুজয় বলল, এ কি কথা মধুমিতা, কোথায় মানে? হোটেল রুমে। সুজয়, তুমি এক্ষুনি চলে যাও সেখান থেকে, এক্ষুনি। বিরক্ত হয়ে ওঠে সুজয়। কি যা তা বলছো মধুমিতা? এখন কথা বাড়িও না সুজয়, এক্ষুনি পালাও, পুলিশ তোমায় গ্রেফতার করতে যাচ্ছে। সুজয় চমকে ওঠে। পুলিশ আসছে আমায়? হ্যাঁ, কিন্তু কেন? আজ মিস্ত্রি দিয়ে ওই ধাম আমি ভেঙে ফেলেছিলাম। আর জানো সুজয়, কি বেরিয়েছে সেখান থেকে? একটা কঙ্কাল। মাথায় বজ্রপাত হয় সুজয়ের। তুমি ওই থামটা, কিন্তু কেন মধুমিতা? তোমাকে তো আমি বারণ করেছিলাম। কেন সুজয়? ওই কঙ্কালের বিষয়ে তুমি কি কিছু? দূর। এই বলে কলটা ডিসকানেক্ট করে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে সোফার ওপর বসে মুখের ওপর হাত দুটো চাপা দেয় সুজয়। সে এখন কাঁপছে রাগে আর আতঙ্কে। এতদিন যে সত্যটা সে চাপা দিয়ে রেখেছিল,
আজ সেটা প্রকাশ্যে এসে গেছে। আর তার জন্য ওই মধুমিতা দায়ী। কতবার সে তাকে বারণ করেছিল যে সেই থাম নিয়ে বেশি মাথা না ঘামাতে, কিন্তু না, ওই মেয়ের সব কিছুতেই পাকামি। মনে মনে সে ভাবল হাতের কাছে পেলে ওকে খুন করে ফেলবে। সুজয় মুহূর্তে ভাবে, না, এখন এসব ভাবার সময় নেই। সব তল্পিতল্পা গুটিয়ে এক্ষুনি ওকে এখান থেকে সরে পড়তে হবে। মধুমিতা তার কফিনে শেষ পেরেকটাও পুঁতে দিয়েছে। পুলিশকে জানিয়ে দিয়েছে যে সে বর্তমানে কোথায় রয়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসবে তাকে গ্রেফতার করতে। না না না, এক্ষুনি তাকে পালাতে হবে, এক্ষুনি। নিমাইকে একবার জানিয়ে রাখতে হবে। তাড়াতাড়ি বিছানার ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিমাইকে একটা কল করে সে। পুরো ঘটনাটা সবিস্তারে জানায় তাকে। তারপর ফোনটা রেখে সুটকেস নিয়ে যাওয়ার সময় হঠাৎ সে চমকে ওঠে। এ কি, সে বেরোতে পারছে না কেন? কিছুতেই সে এক পা ফেলে অগ্রসর হতে পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। তারপর আবার সেই পরিচিত গন্ধটা নাকে আসে তার। ভয়ে এবার সারা শরীর কেঁপে ওঠে সুজয়ের। ক্রমে আবার সে অনুভব করে পেছন থেকে তাকে যেন কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। এবারও তার সেই পরিচিত স্পর্শ। এই স্পর্শ সে আগেও অনেকবার পেয়েছে, অনুভব করেছে, কিন্তু এসব কি হচ্ছে তার সঙ্গে? হাজার চেষ্টা করেও সেই অদৃশ্য বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছে না সে। এসব নিশ্চয়ই তার মনের ভুল। এসব কাটিয়ে উঠে তাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে, নয়তো ইহজীবনে হাজতবাস আর কেউ আটকাতে পারবে না। কিন্তু এ যে একেবারে বজ্র আঁটুনি, এর থেকে কি করে রেহাই পাবে সে? একসময় সেই অদৃশ্য বাঁধন ক্রমে শিথিল হয়ে এলো। এবার সে চেষ্টা করলো। হ্যাঁ, এই তো এবার সে এগিয়ে যেতে পারছে। না, আর দেরি করা উচিত হবে না। এগোতে গিয়েও সে থেমে যায়। তার একবার মনে হলো তার হৃদযন্ত্রটা যেন মুখের কাছে এসে থেমে গেল। তার সম্মুখে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। সুজয় তাকে চেনে। তারই স্পর্শ ও ব্যবহৃত পারফিউম এই খানিকক্ষণ আগেই সে অনুভব করতে পারছিল। স্ত্রীলোকটা আর কেউ নয়, তার প্রথমা স্ত্রী অগ্নিমিত্রা। কি ডক্টর সুজয় ব্যানার্জি, চিনতে পারছো? ও অগ্নি, অগ্নিমিত্রা, তুমি এখানে কি করে এলাম সেটা জানতে চাইছো তো? কপালে লেখা ছিল, কপালে। সেজন্যই তো আবার ফিরে এসে দাঁড়িয়েছি তোমার সামনে। মনে আছে তোমার? মনে আছে ডক্টর সুজয় ব্যানার্জি, যখন ফ্লাওয়ার ভাসটা আমার মাথায় বারংবার আঘাত করে চলেছিলে, তখন শেষবারের মতো শুধু একটা কথাই আমার মুখ দিয়ে বেরিয়েছিল, আবার আমি আসবো। আজ তুমি বাঁচবে না সুজয়, তোমায় আমি নিতে এসেছি, নিতে। আজ তুমি তোমার মৃত্যু থেকে কোনোভাবেই রেহাই পাবে না। না 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 না, এ হতে পারে না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি আর একবার তোমাকে দেখা দেব, সেটাই হবে তোমার শেষ মুহূর্ত। যদি পালাতে পারো পালাও, পালাও, পালাও। একদিকে পুলিশ আর একদিকে আমি। দেখো, যদি বাঁচতে পারো, চেষ্টা করে দেখো। এই বলে অগ্নিমিত্রা হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ ভয়ে আতঙ্কে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে সুজয়। তারপর নিজেকে সামলে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বড় রাস্তায় এসে উপস্থিত হয় সে। এবার একটা ট্যাক্সি ধরে সোজা স্টেশন। পরপর দুটো গাড়ি এগিয়ে চলে যেতে এই রাস্তাটা পার হতে গিয়ে সহসা সুজয় থমকে দাঁড়ায়।
এ কি, সামনে সামনে দাঁড়িয়ে আছে অগ্নিমিত্রা। কেমন যেন সম্মোহিতের মতো তার দিকে চেয়ে থাকে সুজয়। এদিকে তার সামনে সশব্দে এগিয়ে আসা একটা গাড়ির হর্নের আওয়াজ কিছুতেই কানে আসে না তার। তার মুখ দিয়ে একবার বের হয়, অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা জোরে হেসে ওঠে। তোমার মৃত্যু আসন্ন সুজয়, তোমার মৃত্যু আসন্ন। ঠিক তারপরে গাড়িটা এসে সজোরে ধাক্কা মারে সুজয়কে। আর ঠিক তারপরেই রক্তাক্ত সুজয়কে ফেলে রেখে চলে যায় গাড়িটা। কথাটা বলে ফোনটা কেটে দিল মধুমিতা। তারপরেই সে কান্নায় ভেঙে পড়ল। নিজেকে সে কোনোভাবেই সামলাতে পারছে না, কাউকে বলতে পারছে না যে কঙ্কালটা কার। সেটা সে না চিনলেও হাতের অনামিকা আঙুলে থাকা আংটিটা সে চিনতে পেরেছে। মধুমিতার নিজের মধ্যে বড় দ্বন্দ্ব, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। এখন শুধু সুজয়ের আসার অপেক্ষা। ও এলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। রমলা দেবী মধুমিতাকে বড়ই ভালোবাসে, মেয়ের মতো স্নেহ করে। একে অপরের সাথে মুখোমুখি দেখা হয়তো না, কিন্তু অদৃশ্য এক ভালোবাসা রয়েছে মধুমিতার প্রতি। মধুমিতার এই খারাপ সময়ে রমলা দেবী তার পাশে থেকে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর সুজয়কে আমরা যতদূর জানি এর আগে কখনো কোনো মেয়েকেও আনেনি এই ফ্ল্যাটে, তাই সুজয়। আপনি কি বলছেন মাসিমা? সুজয় সুজয় এরকম কেন করবে? আমি বলছি না মধুমিতা, এই বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটে ওই জায়গায় পিলার নেই। তোমার মুখে পিলারের কথা শুনে আমিও খুব অবাক হয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এরকম একটা কিছু হতে পারে। পিলারটা ওখানে কিভাবে এলো এটা তো একমাত্র ওই সুজয়ই বলতে পারবে। রমলা দেবীকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়ল মধুমিতা। কি হবে, কি হতে চলেছে মধুমিতার জীবনে? ঠিক তখনই একটা শব্দ শোনা যায়। দরজায় কলিং বেলের শব্দ শুনে চমকে ওঠে মধুমিতা। অনবরত বেজে চলেছে কলিং বেল। কাকিমা, এখন কে এলো? রমলা কাকিমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মধুমিতা। দাঁড়াও মধুমিতা, আমি দেখছি। উঠে গিয়ে দরজাটা খুলতেই কনস্টেবলদের নিয়ে ইন্সপেক্টর সন্তোষ করাল প্রবেশ করলেন। তার মুখটা বেশ থমথমে। আবার প্রশ্ন করে রমলা দেবী, কি ব্যাপার ইন্সপেক্টর, আপনারা? তাদের দিকে চেয়ে উঠে দাঁড়ায় মধুমিতা। কি ব্যাপার অফিসার? আমার স্বামী কোথায়? ওকে আপনারা পেলেন? তার মনে একটা আশার আলো দেখা দেয়। হয়তো হয়তো আগে ভাগে সুজয়কে পুলিশের আসার কথা জানিয়ে দেওয়াতে সে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। মনে মনে ঠাকুরকে সে ধন্যবাদ জানায়। কিন্তু এরপরেই যে কথাটা মধুমিতার কানে যায় তা যেন ওর জীবনে শোনা সব থেকে ভয়ঙ্কর কথা। সরি মিসেস ব্যানার্জি, ডক্টর সুজয় ব্যানার্জি ইজ নো মোর। বজ্রপাত হলো যেন মধুমিতার উপর। মুহূর্তের মধ্যে চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো তার। ধরাস করে সোফায় বসে পড়ে আতঙ্কিত মধুমিতা। মধুমিতা! চিৎকার করে তার দিকে দৌড়ে যায় রমলা কাকিমা, সঙ্গে ইন্সপেক্টর বড়াল ও বাকি অফিসাররাও। একটু জল খেয়ে অতি কষ্টে মধুমিতা বলে, কি বলছেন অফিসার? হ্যাঁ মিসেস ব্যানার্জি, ডক্টর ব্যানার্জিকে আমরা ইন্টারোগেট করব বলে উনি যে হোটেলে উঠেছিলেন আমরা সেদিকেই যাচ্ছিলাম। সেখানে পৌঁছে দেখি হোটেলের সামনে বড় রাস্তার উপর একটা বড় জটলা। তারপরেই সেখানে গিয়ে দেখতে পাই ডক্টর ব্যানার্জির রক্তাক্ত দেহটা। মুখটা সেভাবে ক্ষতবিক্ষত না হলেও ডক্টর ব্যানার্জির দেহে আর প্রাণ ছিল না। মধুমিতার দুই কান যেন আর এই কঠোর সত্যকে মেনে নিতে পারছে না, আর সে পারছে না নিজেকে সামলাতে। সুজয়! এই বলে হাউ হাউ করে কেঁদে উঠল মধুমিতা। তাকে চাপতে ধরে রমলা দেবী। কিছু সান্ত্বনা দিয়ে এবং কোনো প্রয়োজন হলে পুলিশ তার পাশে আছে এই আশ্বাস দিয়ে ইন্সপেক্টর বড়াল ও তার অফিসাররা ঘর থেকে প্রস্থান করে।
কাঁদতে কাঁদতে মধুমিতা বলতে থাকে, সব আমার দোষ, সব সব দোষ আমার। আমার উচিত হয়নি সুজয়কে ফোন করে পুলিশের কথাটা বলা। ও হয়তো তাড়াহুড়ো করে পালাতে কি। আর বলতে পারে না মধুমিতা। অঝোর ধারায় কাঁদতে থাকে সে। কি জানতো তার অতি অল্প সময়ের মধ্যে গড়ে ওঠা এই সুখের সংসার খড়কুটোর মতো ভেসে যাবে। হায় ঈশ্বর, এই যদি তার কপালে ছিল তাহলে কেন তার আলাপ হলো সুজয়ের সঙ্গে? কেন সাত পাকের বন্ধনে আবদ্ধ হলো সে? মা মধুমিতা, অনেক তো দেরি হলো, এবার তো কিছু মুখে দাও। মাথা নাড়ে মধুমিতা। অমন বললে হয় মা, একটু কিছু খাও, নইলে শরীরে বল পাবে কি করে? কাকিমার বলা সত্ত্বেও সেদিন বিশেষ আর কিছুই মুখে তুলল না মধুমিতা। বিছানায় রমলা দেবীর পাশে শুয়ে অশ্রু সচল চোখে সুজয়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে তা সে নিজেই বুঝতে পারে না। রক্তাক্ত দেহে মাঝ রাস্তায় পড়ে আছে ডক্টর সুজয় ব্যানার্জি। কি করুণ সেই মৃত্যু! অতি বড় বীরেরও অন্তরাত্মা যেন কেঁপে ওঠে মৃত্যু যন্ত্রণার কাতর মুখটা দেখে। সুজয়ের দেহের সম্মুখেই দাঁড়িয়ে আছে তার প্রথম স্ত্রী অগ্নিমিত্রা। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, দু চোখ দিয়ে ঝরে পড়ছে কত কালের জমে থাকা প্রতিহিংসা। একটা রক্ত জল করা হাসি হেসে ওঠে সে, তারপর বলে ওঠে, সুজয় ব্যানার্জি, আমি পেরেছি, আজ আমি অবশেষে পেরেছি আমার বদলা নিতে। অবশেষে আজ আমি প্রতিশোধ নিয়েছি। না! আতঙ্কে চোখ দুটো খুলে যায় মধুমিতার। তারপর সে ধর্মর করে বিছানার ওপর উঠে বসে হাঁপাতে থাকে। কি ভয়ঙ্কর স্বপ্ন সে দেখল! সুজয়ের রক্তাক্ত মৃতদেহ, ঠিক যেমন বর্ণনা দিয়েছে ইন্সপেক্টর বড়াল। কিন্তু কিন্তু ওর সামনে ও কে দাঁড়িয়েছিল? উনি তো সুজয়ের প্রথম স্ত্রী অগ্নিমিত্রা। আজ সেই কঙ্কাল উদ্ধার হওয়ার সময় কঙ্কালের হাতের সেই আংটিটা হুবহু মিলে যাচ্ছিল অগ্নিমিত্রার হাতের আংটির সাথে। আর এখন এই স্বপ্ন দেখল মধুমিতা। তাহলে এই দুটো ঘটনার কি কোনো লিঙ্ক আছে? ঘটনা দুটো কি এক সূত্রে গাঁথা? তার মানে কি সুজয় তাকে মিথ্যে বলেছিল? ঠিক তখনই চারপাশটা কেমন যেন ধোঁয়াশা হয়ে গেল। প্রথমটা ঠিক বুঝতে পারে না মধুমিতা, এ কি হচ্ছে তার ঘরে। ক্রমে সেই ধোঁয়াশা অনেকটা সরে যেতে সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে রয়েছে অগ্নিমিত্রা, সুজয়ের প্রথম স্ত্রী। সে কিছু একটা বলতে যাবে, কিন্তু ঠিক তার আগেই মুখে আঙুল দিয়ে তাকে চুপ থাকার ইঙ্গিত দেয় অগ্নিমিত্রা। তারপরেই ইশারায় মধুমিতাকে তার অনুসরণ করতে বলে সে। মধুমিতার ভয় এখন কেটে গেছে। সে এখন জানতে চায় সত্যটা। সত্যের অন্বেষণই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাতে রমলা দেবীর ঘুম না ভাঙে সেই জন্য সন্তর্পণে সে বিছানা থেকে উঠে অনুসরণ করে অগ্নিমিত্রাকে। ক্রমে অগ্নিমিত্রাকে অনুসরণ করতে করতে সে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। সেই ড্রয়িং রুমে, যে রুমের থামটা ভাঙা হলো, যে রুম ছিল মধুমিতার অস্বস্তির কারণ। তোমার চোখে মুখে তো ভয়ের চিহ্ন মাত্র নেই। এই প্রথম কথা বলে ওঠে অগ্নিমিত্রা। দৃঢ় কণ্ঠে বলে মধুমিতা, না, নেই। আমাকে সত্যিটা কি বলো। আমি জানি সুজয়ের মৃত্যুর পিছনে তোমার চোখ আছে। আমি এও জানি সুজয় তোমার ব্যাপারে যা বলেছে তা পুরোপুরি সত্যি নয়। আমি শুধু এখন সত্যিটা জানতে চাইছি। বলো দিদি, সত্যিটা বলো। খানিক নীরব থাকে অগ্নিমিত্রা। তবে শোনো।
এই বলে তার ঘটনা বলা শুরু করে সে। তখন আমি কলেজে পড়ি। আজ তুমি আমায় যেভাবে দেখছো, রূঢ়, নিষ্ঠুর, প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত, সেরকম আমি ছিলাম না। সদ্য যৌবনে পা রাখা এই অগ্নিমিত্রা ছিল প্রচণ্ড মিশুকে। আমার এই মিশুকে স্বভাবের জন্য অচিরেই অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়ে ওঠে। পড়াশুনোতেও খুব ভালো ছিলাম আমি। পড়াশুনো, বন্ধু বান্ধব, নিজের পরিবার, এসব নিয়ে দিব্যি ভালো কেটে যাচ্ছিল আমার জীবনটা। তারপর একদিন এই বন্ধু বান্ধবের ভিড়ে খুঁজে পেলাম সুজয় ব্যানার্জিকে। তখনও সে ডাক্তার হয়। আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ক্রমে ক্রমে আরো ঘনিষ্ঠ রূপ ধারণ করল। আমিও গ্র্যাজুয়েশন পাশ করলাম, আর তার সাথে সাথে সুজয়ও ডাক্তার হয়ে উঠল। তারপরেই আমার কাছে সে এক প্রস্তাব রেখেছিল, বিয়ের প্রস্তাব। সেই প্রস্তাব আমার জীবনে যেন উন্মুক্ত করে দিয়েছিল খুশির দরজা। আমি সাথে সাথেই সেই প্রস্তাবে রাজি হয়ে যাই। তারপর একদিন শুভক্ষণ দেখে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আনন্দ তখন আমার আর ধরে না। সুজয়ের মতন এমন একজন স্বামী পেয়েছি, এত সুন্দর শ্বশুর বাড়ি পেয়েছি। সকলেই আমাকে খুব যত্ন করত, খুব যত্নে রাখত। আমিও সবাইকে ভালো রাখার প্রাণপণ চেষ্টা করতাম। এ পর্যন্ত সবটা ঠিকই ছিল, একেবারে একটা রোম্যান্টিক চলচ্চিত্রের মতো। কিন্তু জানো তো মধুমিতা, বিয়ের 1 বছর যেতে না যেতেই আমি ঘোর বাস্তবের সম্মুখীন হলাম। দেখলাম কিভাবে সুজয় নিজের ভালো মানুষের মুখোশটা একটু একটু করে খুলতে লাগলো। ওর চরিত্রের একটা কুৎসিত দিকের সাথে পরিচিত হলাম আমি। ও ছিল প্রচণ্ড সন্দেহবাদী। কথায় কথায় বিভিন্ন পরিস্থিতিতে সে আমাকে সন্দেহ করতে শুরু করলো। ভাবতো আমি বোধহয় ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি। প্রথম এই জিনিসটা আমি খুব একটা আমল দিতাম না, কিন্তু ক্রমে বিষয়টা মাত্রা ছাড়িয়ে যেতে লাগলো। সুজয় মনে করত ও ছাড়া আমার জীবনে অন্য কোনো পুরুষ মানুষ থাকতেই পারে না। এইবার মধুমিতা আর না বলে থাকতে পারল না। কিন্তু সেটা তো খুবই স্বাভাবিক, প্রত্যেক স্বামী তো এটা আশা করে তার স্ত্রীর থেকে। না মধুমিতা, তুমি আমার কথাটা বুঝতে পারলে না। সুজয় চাইতো যে আমার জীবনে ও ছাড়া অন্য কোনো পুরুষেরই অস্তিত্ব থাকবে না, কিন্তু সেটা কি করে সম্ভব? একটা নারীর জীবনে কি পুরুষ বলতে শুধুই তার স্বামী, আর কারো কোনো অস্তিত্ব তার জীবনে থাকে না? তার জীবনে কি তার বাবা, ভাই, বন্ধু বান্ধব এদের কোনো গুরুত্ব নেই? নিশ্চয়ই আছে, তাই না? কিন্তু সুজয় সেটা মানত না। ব্যাপারটা আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু যেদিন আমাদের বাড়িতে আসে আমাদের এই বন্ধু রাজীব, কথায় কথায় একবার রাজীবের পিঠ চাপড়ে দিই আমি। তখন কিচ্ছু বলেনি সুজয়, কিন্তু ঘুমোতে যাওয়ার সময়। আচ্ছা অগ্নিমিত্রা, রাজীবকে তোমার কেমন লাগে? প্রশ্নটা শুনে আমি হঠাৎ চমকে উঠি। রাজীবকে আমার কেমন লাগে মানে? বলো না কেমন লাগে। আমি কিন্তু তোমাকে ভালোভাবেই প্রশ্নটা করছি। মানে রাজীব ছেলে হিসাবে কেমন? আমিও বোকার মতো না ভেবেই উত্তর দিই, ভালো, ভীষণ ভালো ছেলে হিসেবে খারাপ নয়। ব্যাস, আর কোনো কথা না বলে হিংস্রতার সঙ্গে সজোরে আমার হাতটা চেপে ধরে সুজয়। সুজয়, আমার লাগছে, আমায় ছেড়ে দাও। সুজয় দাঁতে দাঁত চেপে বলে, বুঝেছি, তার মানে আমার প্রতি তোমার মোহ ভঙ্গ হয়ে গিয়েছে। এখন তোমার নজর পড়েছে রাজীবের উপর, তাই তো? আর তুমি যেভাবে ওর পিঠ চাপড়ালে তা দেখেই আমি বুঝতে পেরে গিয়েছি। আমার লাগছে সুজয়, আমার ছেড়ে দাও। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। আমি কিছু ভুল বুঝছি না,
বরং তোমার স্বরূপটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই প্রথম ওর কাছে নিগ্রহের শিকার হই আমি। ক্রমে আমার বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হতে লাগলো। যখনই আমাদের বন্ধুদের নিয়ে একসাথে কোনো গেট টুগেদার হতো, তখনই সুজয় সেখানে আমাদের যাওয়ার কথা সরাসরি না করে দিত। না ও যেত, না আমায় যেতে দিত। এই অত্যাচার, অশান্তি প্রায়শই চলতে লাগলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রতিবাদ করলাম এই অন্যায়ভাবে চলতে থাকা মানসিক অত্যাচারের বিরুদ্ধে। এমনই একদিন সুজয় আমাকে নিগ্রহ করার জন্য হাত তোলে। ওকে বাধা দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, শোনো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। কারোর সঙ্গে কোনো রকম অবৈধ সম্পর্ক আমার নেই, কিন্তু তার মানে এটাও নয় যে তোমার এই সন্দেহকে দূর করার স্বার্থে আমি আমার বাকি পরিচিতদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব। এরপর পুরনো বন্ধুদের সঙ্গে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করলাম। গেট টুগেদারেও যাওয়া শুরু করলাম। অনেক সময় সুজয় আপত্তি করত, কিন্তু ওই সমস্ত বাধা চোখরাঙানিকে উপেক্ষা করে আমার জীবনটা আবার করে শুরু করলাম। এবার লক্ষ্য করলাম সুজয় যেন আগের থেকে নিজেকে খানিকটা পরিবর্তন করেছে। মনে মনে ভাবলাম, যাকে ও যদি নিজের ভুল বুঝে থাকে তা ভালো, কিন্তু অচিরেই বুঝলাম আমার ধারণা ভুল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একদিন সুজয় আমাকে বলল, অগ্নিমিত্রা, নদিয়ার দিকে যে ফ্ল্যাটটা কিনেছিলাম সেখানে তো যাওয়াই হচ্ছে না, চলো না আজ সন্ধ্যের দিকে রওনা দেব সেদিকে। প্রথমে ভাবলাম বারণ করি, অত রাতে এত দূরে না যাওয়াই ভালো, কিন্তু তারপর ভাবলাম সুজয় যখন এত করে বলছে তখন চলেই যাই। নদিয়াতে যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয় সুজয়। তারপর আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, একটা কথা বলো তো অগ্নিমিত্রা। আমি বললাম, বলো। তুমি ঠিক কতজনের সঙ্গে বেড শেয়ার করেছো? চমকে উঠলাম। কি বলছে এসব সুজয়? মুখ দিয়ে নির্গত হলো কেবল একটি কথা, কি? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই কথাটা বলছি। না মানে আজকাল তো তুমি আমার কথা অমান্য করে বন্ধুদের গেট টুগেদারে যাওয়া শুরু করেছো, তাই তো প্রশ্নটা করছি, ঠিক কাদের কাদের সঙ্গে শুয়েছো? কথাটা শুনে আমার মাথায় যেন রক্ত উঠে গেল। তোমার এত বড় সাহস সুজয়, তুমি আমাকে এই কথা বললে? বলে ওকে একটা থাপ্পড় মারতে যাব, ঠিক সেই সময় কিছু একটা দিয়ে সজোরে আমার মাথায়ও আঘাত করে। সেটা ছিল একটা ভারী ফুলদানি। এই ফুলদানিটাই ওকে আমি আমাদের প্রথম বিবাহবার্ষিকীর দিন উপহার দিয়েছিলাম, জানো। আরও বার দুয়েক ওই ফুলদানির ধারালো দিকটা দিয়ে আমার কপালে আঘাত করে সে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় আমার। এরপর সুজয় ফোন করে ওর স্কুল বন্ধু নিতাইকে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করে ও। এরপর আমাকে নিয়ে যাওয়া হয় সুজয়ের এই ফ্ল্যাটে। তারপর দুই বন্ধু মিলে আনকোড়া হাতে ইট গাঁথনি দিয়ে তৈরি করে একটা থাম বা পিলার, যার ভেতর চিরতরে সকলের আড়ালে থেকে যাই আমি। এরপর সুজয় রটিয়ে দেয় আমি কারোর সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে চলে যাই। এইভাবেই আমি রয়ে যাই এই থামের আড়ালে। ঠিক করি মৃত্যুর বদলা তো আমি নেবই। সুজয়ের উপর বদলা নেবার জন্য উদ্গ্রীব হয়েছিলাম আমি, কিন্তু এমন কেউ ছিল না যে আমার আওয়াজ শুনতে পায়। তুমি পেলে, আর তারপর সেই থাম, সেই অভিশপ্ত থামকে ভেঙে ফেলে আমাকে মুক্তি দিলে তুমি, যার ফলে আমি আমার বদলা নিতে পারলাম। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই বলে থামল অগ্নিমিত্রার আত্মা। মধুমিতার দু চোখের কোণে অশ্রু জল। সে মনে মনে কেবল একটাই কথা ভাবছে, এতটা ভুল হলো আমার সুজয়কে চিনতে। তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি মধুমিতা। তুমি জানো ও নিজের একটা বাড়ি থাকতেও কেন তোমাকে নিয়ে এই ফ্ল্যাটে পাকাপাকি বসবাস শুরু করলো? মধুমিতা মাথা নেড়ে জানালো সে এই প্রশ্নের উত্তর জানে না। কারণ ওই এলাকাতেই তুমি থাকতে,
তার মানে তোমার অনেক চেনা পরিচিতদের বসবাস থাকবে সেখানে, এটাই স্বাভাবিক। তাই তুমি যাতে তাদের সঙ্গে আর সম্পর্ক রাখতে না পারো সেই জন্যই তোমাকে এত দূরে এই ফ্ল্যাটে এনে সুজয় সংসার শুরু করেছিল। সুজয় মানুষ ভালো ছিল না, ওর মানসিকতা ছিল খুবই নীচ। কাউকেও ভালো রাখতে পারে না, তাই ওর এই পরিণাম হওয়ারই ছিল। এবার আমি আসি মধুমিতা, অবশেষে আমার মুক্তি। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়াঙ্কা অধিকারীর লেখা অগ্নিমিত্রা। গল্পের সূত্রধর সৌমিক, কথক শুভম, অগ্নিমিত্রার ভূমিকায় বিপাশা, সুজয়ের ভূমিকায় নিতু, রমলা কাকিমার ভূমিকায় তৃষা, পুলিশ অফিসার দেবাজিৎ, মধুমিতা শ্রাবস্তি, দারোয়ান তমাল, ফ্ল্যাটের একজন লোকের ভূমিকায় দেবাজিৎ, রাজমিস্ত্রি অভিষেক, স্ক্রিপ্টিং পাপিয়া, অডিও এডিটিং ওয়েব সেশন স্টুডিও, ডিরেকশন অ্যান্ড সাউন্ড ডিজাইন নিতু, পোস্টার ডিজাইন অ্যান্ড মোশন ইঙ্ক ব্লেস ক্রিয়েশন, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। কেমন লাগলো আজকের গল্পটা? এখনও যদি রাতের বৈঠকখানাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আজকের গল্পটা।